বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা খুবই একটি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস ক্লাস করতে চলেছি আইসিডিএস কর্মী ও সহায়িকা নিয়োগের পরীক্ষা প্রস্তুতির জন্য। তো এখানে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের যে সিলেবাসটি রয়েছে সেই সিলেবাসের সমস্ত বিষয়, যেমন ইংরেজি, অঙ্ক, জিকে, পুষ্টি ও স্বাস্থ্য এবং নারীর অবস্থান, এই সব বিষয়ের উপরেই কিন্তু প্রশ্ন রয়েছে। তাই এই ক্লাসটি তোমাদের জন্য খুবই ভেরি ইম্পর্টেন্ট হতে চলেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট ও শেয়ার করবে। তো চলো দেখে নিই আজকে কি প্রশ্ন রয়েছে। দেখো বন্ধুরা, আজকের প্রথম প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। কোন ভারতীয় মহিলা প্রথম মহাকাশে পাড়ি দিয়েছিলেন? অপশনগুলি রয়েছে কল্পনা চাওলা, যোগিতা শাহ, নাগিন কক্স, শিরিষা বন্দোলা। তো এখানে যেই অপশনটি আমাদের নীল মার্ক করা আছে সেটি কিন্তু এখানে সঠিক উত্তর হবে। তো এখানে যে প্রশ্নটি রয়েছে কোন ভারতীয় মহিলা প্রথম মহাকাশে পাড়ি দিয়েছিলেন, এখানে উত্তরটি হবে কল্পনা চাওলা। তাহলে অপশন এ হবে আমাদের এখানে সঠিক উত্তর। এর পরের প্রশ্নটি দেখো কি রয়েছে। আরও একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন বা কে চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা প্রবর্তন করেন? লর্ড কর্নওয়ালিস, জন শোর, ওয়ারেন হেস্টিংস, লর্ড বেন্টিঙ্ক। এখানে বন্ধুরা সঠিক উত্তরটি হলো অপশন এ, লর্ড কর্নওয়ালিস। চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা প্রবর্তন করেছিলেন লর্ড কর্নওয়ালিস এবং এটি তিনি 1793 খ্রিস্টাব্দে এই চিরস্থায়ী বন্দোবস্ত প্রথার কিন্তু প্রবর্তন করেছিলেন। এর সাথে বন্ধুরা এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখা কিন্তু খুবই প্রয়োজন। এই চিরস্থায়ী বন্দোবস্ত প্রথম প্রবর্তন করা হয় বাংলা, বিহার এবং উড়িষ্যায়। তাহলে এই চিরস্থায়ী বন্দোবস্ত প্রথম কোথায় চালু করা হয়? উত্তরটি হলো বাংলা, বিহার এবং উড়িষ্যায় 1793 খ্রিস্টাব্দে। এবং এই চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা কিন্তু সূর্যাস্ত আইন নামেও পরিচিত ছিল। তো এখান থেকে কিন্তু একটি প্রশ্ন হয় যে সূর্যাস্ত আইন কে প্রবর্তন করেন? সূর্যাস্ত আইন কে প্রবর্তন করেন? এই প্রশ্নটিরও কিন্তু উত্তর হবে লর্ড কর্নওয়ালিস। তাহলে আমরা এখানে কি প্রশ্ন এবং কি উত্তর পেলাম? যে কে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন, উত্তরটি হলো লর্ড কর্নওয়ালিস। কে সূর্যাস্ত আইন প্রবর্তন করেন, এটিরও উত্তর হবে লর্ড কর্নওয়ালিস। এবং এই চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা কবে প্রবর্তন করা হয়? এর উত্তরটি হবে 1793 খ্রিস্টাব্দে। এবং আরেকটি প্রশ্ন আমরা পেলাম কি, যে চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা প্রথম কোথায় চালু করা হয়? তাহলে উত্তরটি হলো বাংলা, বিহার এবং উড়িষ্যায়। তো একটি প্রশ্নর সাথে সাথে কিন্তু আমরা আরও অনেক প্রশ্ন এবং তার সাথে উত্তরও কিন্তু পেয়ে গেলাম। চলো বন্ধুরা, এর পরের প্রশ্নটি কী আছে দেখে নিই। এবারে দেখো একটি ইংরেজির প্রশ্ন রয়েছে, হি লিভস ড্যাশ কলকাতা। এখানে বলেছে ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেল। তো বন্ধুরা এখানে আর্টিকেল হবে না, এখানে হবে প্রিপোজিশন। ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ প্রিপোজিশন। তাহলে এই শূন্যস্থানে কোন প্রিপোজিশনটি বসবে? অ্যাট, অন, ইনসাইড, ইন। তো এখানে বন্ধুরা ইন প্রিপোজিশনটি বসবে, হি লিভস ইন কলকাতা। তাহলে বন্ধুরা এখানে ইন বসলো কেন? এখানে অ্যাট বসতে পারতো বা অন বা ইনসাইড বসতে পারতো, ইন কেন বসলো? দেখো বন্ধুরা, আমরা ইন এই প্রিপোজিশনটি কখন বসাই? কোনো বড় শহর, ঠিক আছে, বড় জেলা বা রাজ্য বা বড় দেশের নামের আগে আমরা এই ইন প্রিপোজিশনটি বসাই। তো দেখো এখানে কলকাতা হচ্ছে একটি বড় শহর, আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী, খুবই একটি বড় শহর, তাই এখানে আমরা ইন বসালাম, হি লিভস ইন কলকাতা। অর্থাৎ কোনো জায়গার নাম উল্লেখ থাকলে সেখানে আমরা ইন প্রিপোজিশনটি ব্যবহার করতে পারি। এছাড়াও বন্ধুরা অ্যাট প্রিপোজিশনটিও কিন্তু কোনো জায়গার নামের আগে বসে। তো এই অ্যাটটা আমরা কখন বসাবো? দেখো বন্ধুরা, আমরা ইন বসাবো বড় জায়গার নামের ক্ষেত্রে এবং এই অ্যাট প্রিপোজিশনটি ব্যবহার করব ছোট জায়গার নামের পূর্বে বা ছোট পরিসরে কোনো জায়গার নাম উল্লেখ থাকলে তার আগে আমরা অ্যাট বসাবো। যেমন হি লিভস অ্যাট লালবাগ। এখানে লালবাগ একটি ছোট জায়গার নাম বোঝায়, তাই এখানে অ্যাট ব্যবহার হলো। বা আমরা বলতে পারি হি লিভস ইন এ ভিলেজ, সে একটি গ্রামে বাস করে। তো গ্রাম কিন্তু একটি ছোট জায়গার উল্লেখ করে, তাই এখানে অ্যাট আমরা ব্যবহার করব। তাহলে বন্ধুরা অবশ্যই মনে রাখবে, বড় জায়গার নামের পূর্বে আমরা ইন বসাবো এবং ছোট জায়গার নামের পূর্বে আমরা অ্যাট বসাবো। এর পরের কি প্রশ্নটি রয়েছে চলো দেখে নিই। পেরিয়ার জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? গুজরাট, মধ্যপ্রদেশ, কেরালা, উত্তরাখণ্ড। এখানে বন্ধুরা সঠিক উত্তরটি হবে অপশন সি, কেরালা। পেরিয়ার জাতীয় উদ্যান কেরালায় অবস্থিত।
এবারে একটি অঙ্কের প্রশ্ন রয়েছে, কি রয়েছে দেখো, 2 অঙ্কের সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটি? 10, 19, 11, 13। বন্ধুরা এখানে অপশন ডি 13 এখানে নীল মার্ক করা আছে, কিন্তু 13 উত্তরটি হবে না, এখানে অপশন সি 11 হবে আমাদের সঠিক উত্তর। 2 অঙ্কের সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হলো 11। তো আমরা বন্ধুরা মৌলিক সংখ্যা কাকে বলে এর আগের ক্লাসে কিন্তু আমরা আলোচনা করেছিলাম। যে সংখ্যা 1 এবং সেই সংখ্যা দ্বারাই শুধু বিভাজ্য তাকেই আমরা মৌলিক সংখ্যা বলবো। তো এই 11 সংখ্যাটি বন্ধুরা 1 এবং 11 দ্বারা কিন্তু বিভাজ্য, অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয়, তাই এটি হবে আমাদের মৌলিক সংখ্যা। তো এখানে দেখো 10 সংখ্যাটিও কিন্তু 2 অঙ্কের সংখ্যা, কিন্তু এই 10 সংখ্যাটি হলো যৌগিক সংখ্যা, কারণ 1 এবং 10 ছাড়াও বন্ধুরা এটি 2 এবং 5 এই দুটি সংখ্যা দ্বারাও কিন্তু বিভাজ্য, তাই এটি যৌগিক সংখ্যা। এখানে অপশন সি 11 হবে সঠিক উত্তর। এছাড়াও বন্ধুরা 19 এবং 13 এই দুটিও কিন্তু মৌলিক সংখ্যা, কারণ এই সংখ্যা দুটিও কিন্তু 1 এবং সেই সংখ্যাগুলি ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে বিভাজ্য নয়, তাই 11 হবে আমাদের এখানে সঠিক উত্তর। কারণ 2 অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা হলো 10 এবং এই 10 হলো আমাদের যৌগিক সংখ্যা এবং তারপরের সংখ্যাটাই হলো 11, তাই সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হলো 11। এবারের প্রশ্নটি হলো RN এর পুরো নাম কি? রাইবো নিউক্লিয়ার অ্যাসিড, রাইবো নিউক্লিক অ্যাসিড, রেটিনাল নিউক্লিক অ্যাসিড, রবার্ট নিউক্লিয়ার অ্যাসিড। এখানে বন্ধুরা সঠিক উত্তরটি হলো অপশন বি রাইবো নিউক্লিক অ্যাসিড। RNA এর পুরো নাম রাইবো নিউক্লিক অ্যাসিড। অবশ্যই কিন্তু মনে রাখবে, খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর পরের প্রশ্নটি দেখো কি রয়েছে। আরেকটি অঙ্কের প্রশ্ন রয়েছে, 15 সংখ্যাটির গুণিতক সংখ্যা কোনটি? তাহলে 15 সংখ্যাটির গুণিতক সংখ্যা কোনটি? 35, 45, 40, 5। এখানে বন্ধুরা সঠিক অপশনটি হলো অপশন বি 45। 15 সংখ্যাটির গুণিতক সংখ্যা হলো 45। তো গুণিতক সংখ্যা কাকে বলবো? দেখো বন্ধুরা এখানে বলেছে 15 সংখ্যাটির গুণিতক সংখ্যা, তো আমরা 15 ঘরের নামতা পড়ে যে সংখ্যাগুলি পাবো সেগুলি হলো 15 সংখ্যাটির গুণিতক। তো দেখো আমরা এখানে 45 সংখ্যাটি 15 ঘরের নামতা পড়ে কিন্তু অবশ্যই পাবো। 3, 15, 45, তাহলে 15 ঘরের নামতা পড়ে আমরা পেয়ে গেছি, তাই এটি হলো 15 সংখ্যাটির গুণিতক। এখানে 35, 40, 5 15 সংখ্যাটির আমরা যদি নামতা পড়ি তাহলে কিন্তু এগুলি আমরা পাবো না, তাই এখানে আমাদের 45 হবে সঠিক উত্তর। তো গুণিতক সংখ্যা কাকে বলবো বন্ধুরা? যখন কোনো সংখ্যার গুণিতক বের করতে বলবে সেই সংখ্যাটির নামতা পড়ে আমরা যে যে সংখ্যাগুলি পাবো সেগুলি হলো সেই সংখ্যাটির গুণিতক সংখ্যা, তাই এখানে অপশন বি হবে আমাদের সঠিক উত্তর। এর পরের প্রশ্নটি দেখো। আরও একটি ইংরেজির প্রশ্ন রয়েছে, হি ইজ এন্টারিং ড্যাশ দ্য রুম, ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল প্রিপোজিশন। তো এখানে প্রিপোজিশন বসিয়ে কিন্তু শূন্যস্থান পূরণ করতে বলেছে। অন, ইনটু, ইনসাইড, ইন। তাহলে হি ইজ এন্টারিং ড্যাশ দ্য রুম, এখানে কোন প্রিপোজিশনটি বসবে? এখানে বন্ধুরা অপশন বি ইনটু এই প্রিপোজিশনটি বসবে। হি ইজ এন্টারিং ইনটু দ্য রুম। তো এই ইনটু প্রিপোজিশন কখন ব্যবহার করা হবে? এখানে মনে রাখবে বন্ধুরা, বাইরে থেকে যখন আমরা কোনো কিছুর ভিতরে প্রবেশ করব তখন এই ইনটু প্রিপোজিশনটি ব্যবহার করব। তো দেখো এই লাইনে হি ইজ এন্টারিং ইনটু দ্য রুম, সে কি করছে? বাইরে থেকেই কিন্তু একটি রুমে প্রবেশ করছে, তো এই জন্য আমরা এখানে ইনটু এই প্রিপোজিশনটি ব্যবহার করব, হি ইজ এন্টারিং ইনটু দ্য রুম। এর পরের প্রশ্নটি দেখো কি রয়েছে। ল্যাকটোজ নামক শর্করা কোথায় পাওয়া যায়? এখানে দেখো বন্ধুরা 4টে অপশন রয়েছে, তার মধ্যে অপশন সি আমাদের দুধ, এটি হবে সঠিক উত্তর। ল্যাকটোজ নামক শর্করা পাওয়া যায় দুধ থেকে, তাহলে অপশন সি হবে এখানে সঠিক উত্তর। এবারে দেখো বন্ধুরা একটি অঙ্কের প্রশ্ন রয়েছে, 5, 0, 2, 4, 7 এই সংখ্যাগুলি দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত হবে? তাহলে এই যে সংখ্যাগুলো আছে 5, 0, 2, 4, 7 এই সংখ্যাগুলো দ্বারা আমাদের প্রথমে একটি বৃহত্তম সংখ্যা বের করতে হবে এবং তারপরে ক্ষুদ্রতম সংখ্যা বের করতে হবে, এবং এই বৃহত্তম সংখ্যা থেকে ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করতে হবে, তার ফলে যে বিয়োগফল আমরা পাবো সেটি কত হবে। তো এখানে আমরা কিন্তু উত্তর বলে দিইনি, আমরা নিজেরাই একটু চেষ্টা করব। তো এখানে দেখো বন্ধুরা এইরকম যখন সংখ্যা দেওয়া থাকবে তো তখন আমাদের বৃহত্তম সংখ্যা বের করতে কিন্তু কোনো অসুবিধা হবে না, কারণ আমরা পরপর বড় থেকে ছোট সংখ্যাগুলি লিখলেই কিন্তু বৃহত্তম সংখ্যা বের হয়ে যাবে। তো এখানে দেখো সবচেয়ে বড় সংখ্যাটি হলো 7, এরপরে 5, তারপরে 4, এরপরে 2 এবং 0।
তাহলে সবচেয়ে বড় সংখ্যাটি হলো 75420। এবারে আমরা ছোট সংখ্যার ক্ষেত্রে কিন্তু একটু ভুল করে ফেলি। দেখো সবাই অনেকে ভাবে যে 0 এটি হলো সবচেয়ে ছোট, তাই এটি কিন্তু সবার আগে বসায়। তো এটি কিন্তু সবার আগে বসবে না। 0 থেকে যে বড় সংখ্যাটি আছে, অর্থাৎ 0 পরে যে ছোট সংখ্যাটি আছে, ক্ষুদ্রতম সংখ্যাটি, সেটি কিন্তু এখানে বসাতে হবে। তাহলে সবচেয়ে ছোট সংখ্যাটি 0 পরে কোনটি আছে? 2 আছে। তো এই 2 সংখ্যাটি আমরা আগে বসাবো এবং তারপরেই কিন্তু এই 0টি বসাতে হবে। তাহলে আমাদের 0 প্রথমে বসাবো না, তার উপরে যে ছোট সংখ্যাটি আছে সেটি আমরা বসাবো, তারপরেই কিন্তু 0 বসাবো। তো প্রথমে 2, তারপরে 0, তারপরে 4, তারপরে 5 এবং 7। তাহলে বন্ধুরা আমরা বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা পেয়ে গেলাম। এবারে আমরা এটি বিয়োগ করব। তো দেখো এটি যদি আমরা বিয়োগ করি তাহলে বিয়োগফল কত পাচ্ছি? আমরা বিয়োগফল পাবো 54,963। তাহলে আমাদের অপশন বি হবে এখানে সঠিক উত্তর। আমাদের এবারের প্রশ্নটি হলো, শক্তি সরবরাহ করে না এমন দুটি খাদ্য উপাদান হলো প্রোটিন, কার্বোহাইড্রেট, জল ও ভিটামিন উৎসেচক। তাহলে এখানে কোন অপশনটি সঠিক? এখানে অপশন সি, জল ও ভিটামিন। তাহলে জল ও ভিটামিন শক্তি সরবরাহ করে না। এরপরের প্রশ্নটি দেখো। এবারে দেখো আরেকটি অঙ্কের প্রশ্ন রয়েছে, 10 মিটার দৈর্ঘ্যের একটি বর্গাকার জমির পরিসীমা কত হবে? তো বন্ধুরা আমরা বর্গাকার জমির পরিসীমা এবং ক্ষেত্রফলের সূত্রের অঙ্ক কিন্তু আগেই করেছি। বর্গাকার জমির 4টি বাহুর দৈর্ঘ্যই সমান হয় এবং বর্গাকার জমির পরিসীমা বের করার সূত্র হলো 4 ইন্টু বাহু। তো আমাদের এখানে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 10 মিটার। তাহলে আমরা সূত্রটি বসিয়ে এই জমির পরিসীমা কিন্তু সহজে বের করব। তাহলে দেখো 4 ইন্টু বাহু, অর্থাৎ তাহলে 4 ইন্টু এখানে বাহুর জায়গায় আমরা বসাবো 10। তো তাহলে আমাদের বের হয়ে গেল উত্তর। তাহলে 4 গুণ 10 মিটার, তাহলে সমান সমান 4 10 40 মিটার। তাহলে আমাদের 10 মিটার দৈর্ঘ্যের একটি বর্গাকার জমির পরিসীমা বের হলো 40 মিটার। এখানে দেখো বন্ধুরা অপশন সি হবে সঠিক উত্তর। এর পাশাপাশি এখানে অপশন বি 40 বর্গমিটার কিন্তু একটি উত্তর রয়েছে। তো এই বর্গমিটার হলো না, মিটার হলো শুধু। কেন? আমরা যখন ক্ষেত্রফল বের করব বন্ধুরা, তখন এই বর্গ কথাটি কিন্তু আমাদের অবশ্যই লিখতে হবে। আর যখন পরিসীমা বের করব তখন শুধু একক যেটি রয়েছে, অর্থাৎ এখানে মিটার রয়েছে, তাই শুধু মিটার এখানে আমরা সংখ্যার পিছনে বসাবো। এবারে যে প্রশ্নটি রয়েছে দেখো বন্ধুরা, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? ডক্টর বিধানচন্দ্র রায়, প্রফুল্লচন্দ্র ঘোষ, জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য। তাহলে আমাদের সঠিক উত্তরটি হলো এখানে অপশন বি, প্রফুল্লচন্দ্র ঘোষ। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন প্রফুল্লচন্দ্র ঘোষ। এবারের প্রশ্নটি হলো, দাস বংশের প্রতিষ্ঠাতা কি? বলবন, ইলতুৎমিশ, কায়কোবাদ, কুতুবউদ্দিন আইবক। তাহলে আমাদের সঠিক উত্তরটি হলো এখানে কুতুবউদ্দিন আইবক। দাস বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কুতুবউদ্দিন আইবক। এবারে দেখো একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারতীয় জাতীয় পতাকার নকশা কে তৈরি করেন? ভেঙ্কট নাইডু, পিঙ্গালি ভেঙ্কাইয়া, তিনগাড়ির নাইয়ে, ভেঙ্কাইয়া নাইডু। তাহলে এখানে অপশন বি, পিঙ্গালি ভেঙ্কাইয়া হবে আমাদের সঠিক উত্তর। জাতীয় পতাকার নকশা তৈরি করেছিলেন পিঙ্গালি ভেঙ্কাইয়া। এর পরের প্রশ্নটি দেখো। এবারে একটি অঙ্কের প্রশ্ন রয়েছে দেখো, 30 দিনে 1 মাস এবং 7 দিনে 1 সপ্তাহ হলে 3 মাস 2 সপ্তাহে কত দিন হবে? এটি কিন্তু খুবই একটি সহজ সরল প্রশ্ন। দেখো 30 দিনে 1 মাস এবং 7 দিনে 1 সপ্তাহ, এটি তো আমরা সবাই জানি। তো 3 মাস 2 সপ্তাহে কত দিন হবে? তাহলে আমাদের কত দিন হবে 3 মাস 2 সপ্তাহে সেটি বের করতে বলেছে। তো দেখো এখানে অপশন বি 104 দিন হবে আমাদের সঠিক উত্তর। তো আমরা এটি অঙ্ক করে মেলাবো। তো দেখো 3 মাসে কত দিন হয় সেটি আমরা আগে বের করব এবং তারপরে 2 সপ্তাহে কত দিন হয় সেটি বের করব। তো দেখো 3 মাসে কত দিন হবে? যেহেতু 1 মাসে 30 দিন, তাহলে 3 মাসে কত হবে? 3 গুণ 30 দিন, তাই না? তাহলে সমান সমান 3 30-এ 90 দিন। এবং 2 সপ্তাহে কত দিন হবে? 1 সপ্তাহে হচ্ছে 7 দিন, তাহলে 2 সপ্তাহে হবে আমাদের 2 গুণ 7 অর্থাৎ 14 দিন। তাহলে 3 মাসে হলো 90 দিন এবং 2 সপ্তাহে হলো 14 দিন। তাহলে 90 এবং 14 যোগ করব, তাহলে আমাদের অপশন বি হয়ে যাবে 104 দিন। এবারে দেখো একটি ইংরেজির প্রশ্ন রয়েছে, ড্যাশ প্যাসিফিক ওশিয়ান ইজ দ্য লার্জেস্ট ওশিয়ান ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে প্যাসিফিক ওশিয়ান অর্থাৎ প্রশান্ত মহাসাগর। তাহলে প্রশান্ত মহাসাগর হলো কি? বৃহত্তম মহাসাগর ইন দি ওয়ার্ল্ড। তাহলে পৃথিবীর বৃহত্তম মহাসাগর হলো আমাদের
এই প্যাসিফিক ওশিয়ান বা প্রশান্ত মহাসাগর। তাহলে এখানে কোন আর্টিকেলটি বসবে? এ অ্যান্ড দি নান অফ দেম বা কোনোটি নয়। তাহলে এখানে বন্ধুরা আমাদের দি আর্টিকেলটি বসবে। কেন বসবে? আমরা আগেই জেনেছি যে এই পৃথিবীতে বা এই বিশ্বব্রহ্মাণ্ডে যদি কোনো একটি সংখ্যায় থাকে কোনো কিছু জিনিস এবং তার নিজের জায়গায় একটি স্বতন্ত্র স্থান অধিকার করে থাকে, তখন কিন্তু তার আগে আমরা দি প্রিপোজিশনটি বসাবো। তো এই প্যাসিফিক ওশিয়ান অর্থাৎ প্রশান্ত মহাসাগর একটিই আছে এবং এটি স্বতন্ত্র, তার জায়গায় কিন্তু স্বতন্ত্র স্থান অধিকার করে আছে, তাই আমাদের অপশন সি দি আর্টিকেলটি এখানে বসবে। এর পরের যে প্রশ্নটি রয়েছে, দেখো বন্ধুরা, পার্লামেন্টে কার সম্মতি ছাড়া কোনো অর্থবিল পেশ করা যায় না? অর্থমন্ত্রী, প্রধানমন্ত্রী, লোকসভার অধ্যক্ষ, রাষ্ট্রপতি। তাহলে এখানে আমাদের অপশন ডি রাষ্ট্রপতি হবে সঠিক উত্তর। পার্লামেন্টে রাষ্ট্রপতির সম্মতি ছাড়া কোনো অর্থবিল পেশ করা যায় না। এর পরের প্রশ্নটি দেখো কি রয়েছে, আরেকটি ইংরেজির প্রশ্ন, দ্য ফ্যান ইজ মুভিং জাস্ট ড্যাশ মাই হেড, ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল প্রিপোজিশন। তাহলে সঠিক প্রিপোজিশন বসিয়ে এখানে শূন্যস্থান পূরণ করতে বলেছে। দ্য ফ্যান ইজ মুভিং জাস্ট ড্যাশ মাই হেড, তাহলে দ্য ফ্যান ইজ মুভিং, ফ্যানটি ঘুরছে, জাস্ট ড্যাশ মাই হেড অর্থাৎ জাস্ট আমার মাথার ওপরে ঘুরছে। তো দেখো এখানে আমরা সঠিক উত্তরটি হলো অপশন সি এভাব। তাহলে দ্য ফ্যান ইজ মুভিং জাস্ট এভাব মাই হেড, তাহলে আমার জাস্ট মাথার উপরেই ঘুরছে। তো এখানে দেখো আমরা অন অর্থাৎ এটিও উপরে, ওভার মানেও উপরে। তো এখানে আমরা এই দুটি না বসিয়ে এভাব কেন বসালাম? তো আমরা প্রথমে অন দিয়েই শুরু করি। দেখো বন্ধুরা, আমরা অন প্রিপোজিশন কখন ব্যবহার করব? একটি বাক্য দিয়ে আমরা কিন্তু এটি বোঝাবো। দেখো, দ্য বুক ইজ অন দ্য টেবল, তাহলে বইটি টেবিলের উপরে রয়েছে। তাহলে এখানে দেখো বইটি কিন্তু টেবিলের উপরে রয়েছে কিন্তু টেবিলকে স্পর্শ করে আছে। তাহলে কোনো কিছু যখন স্পর্শ করে থাকবে তখন আমরা এই অন প্রিপোজিশন ব্যবহার করব। এবারে ওভার কখন বসাবো? দেখো বন্ধুরা, ওভার মানে উপরে, যখন কোনো কিছু আমাদের উপরে থাকবে তখন ওভার ব্যবহার করব। অর্থাৎ এখানে কিন্তু অনেক উপরে বোঝাবে না, একটু উপরে যখন বোঝাবে তখন আমরা এই ওভার শব্দটি ব্যবহার করব। যেমন কি, দ্য ফ্যান ইজ মুভিং ওভার মাই হেড। এখানে এই জাস্ট শব্দটি কিন্তু অনেক পরিবর্তন এনে দিল। আমাদের এখানে কি বললাম? দ্য ফ্যান ইজ মুভিং ওভার মাই হেড, ফ্যানটি আমার মাথার ওপরে ঘুরছে, ঠিক আছে, অর্থাৎ একটু ওপরে ঘুরছে। কিন্তু যখনই আমরা এই জাস্ট শব্দটি ব্যবহার করছি তখনই কি প্রায় মাথা ছুঁই ছুঁই অবস্থা কিন্তু বোঝাচ্ছে। কিন্তু আমি যখন বলছি দ্য ফ্যান ইজ মুভিং ওভার মাই হেড, ফ্যানটি আমার মাথার ওপরে ঘুরছে অর্থাৎ একটু ওপরে ঘুরছে। তো এখানে যখন একটু ওপরে বোঝাবে তখন আমি ওভার শব্দটি বা ওভার প্রিপোজিশনটি ব্যবহার করব। তাহলে এভাব কখন ব্যবহার করব? এভাব আমরা বন্ধুরা অনেক ওপরে যখন বোঝাবে তখন ব্যবহার করব। যেমন দ্য স্কাই ইজ এভাব মাই হেড, আকাশটি আমার উপরে। এখানে কিন্তু আকাশ আমাদের অনেক উপরে থাকে, তাই না? আমাদের মাথার অনেক উপরে থাকে, তাই এখানে এভাব ব্যবহার করব। এবং যখন ছুঁই ছুঁই অবস্থা বোঝাবে, যেমন আমাদের এই প্রশ্নের বাক্যটি দ্য ফ্যান ইজ মুভিং জাস্ট মাই হেড, তাহলে পাখাটি আমার জাস্ট মাথার উপরে অর্থাৎ প্রায় মাথা ছুঁই ছুঁই অবস্থা এখানে বোঝাচ্ছে। তাহলে যখন প্রায় ছুঁই ছুঁই অবস্থা বোঝাবে বা অনেক ওপরে বোঝাবে তখন এভাব ব্যবহার করব। তাই এখানে আমাদের দ্য ফ্যান ইজ মুভিং জাস্ট এভাব মাই হেড, প্রায় আমার মাথা ছুঁই ছুঁই অবস্থার উপরে ঘুরছে, তাই এখানে আমরা অপশন সি এভাব ব্যবহার করব। এবারের প্রশ্নটি দেখো, খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওজোন স্তরের ক্ষয়ের জন্য নিচের কোনটি দায়ী? কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, ক্লোরোফ্লুরোকার্বন, মার্কিউরিক অ্যাসিড। তাহলে এখানে সঠিক অপশনটি হলো ক্লোরোফ্লুরোকার্বন। ওজোন স্তরের ক্ষয়ের জন্য ক্লোরোফ্লুরোকার্বন বা সিএফসি দায়ী। তো এখানে সিএফসি ইংরেজিতে কিন্তু এটিও দিতে পারে, তাই অবশ্যই কিন্তু তোমরা মনে রাখবে। এর পরের প্রশ্নটি দেখো কি রয়েছে। আজকের শেষ প্রশ্নটি দেখো, সুলতানি যুগে কে গুণরাজ খান উপাধি পান? সুলতানি যুগে কে গুণরাজ খান উপাধি পান? জ্ঞানদাস, মালাধর বসু, গোবিন্দ দাস, চণ্ডীদাস। তাহলে এখানে আমাদের সঠিক অপশনটি হলো মালাধর বসু। সুলতানি যুগে মালাধর বসু গুণরাজ খান উপাধি পান। তাহলে বন্ধুরা, আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও উত্তর সম্পর্কে জানলাম এবং সব কিছু বিষয়ের উপরেই কিন্তু এই প্র্যাকটিস ক্লাসটি আমরা আলোচনা করলাম। তো আশা করি অবশ্যই তোমাদের উপকারে আসবে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট ও শেয়ার করবে। তাহলে আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।